সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে পদার্থের অবস্থা, যেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। তো আমরা আমাদের চারপাশে যত কিছু দেখি বা যা কিছু দেখি সব কিছুই পদার্থ, এবং পদার্থের কিছু সুনির্দিষ্ট ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে, যেগুলো আমরা জানতে পারলে, বুঝতে পারলে আমরা পদার্থকে চিনতে পারবো বা পদার্থকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো পদার্থের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেগুলো যেমন এখানে হচ্ছে পদার্থের ভর আছে, এটা হচ্ছে তার প্রধান একটা ধর্ম। তারপরে সে স্থান দখল করে। তো আমরা যদি দেখি যে আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন চেয়ার, টেবিল, খাতা, কলম, হ্যাঁ, বরফ ইত্যাদি, বাতাস, সবগুলি হচ্ছে একটি পদার্থ। অ্যান্ড সকল পদার্থই কঠিন, তরল এবং গ্যাসীয় তিন অবস্থাতেই থাকতে পারে। এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম বৈশিষ্ট্য দেখা যায়। এই বিষয়গুলো নিয়ে অধ্যায়ে আলোচনা করা হবে। তো এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব নিয়ে। আমরা কণার গতিতত্ত্ব সম্বন্ধে ধারণা লাভ করতে পারবো। তারপর হচ্ছে গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন এবং নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো, এবং পদার্থের ভৌত অবস্থা এবং তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে ব্যাপন হার বৃদ্ধি বা হ্রাস ঘটে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া পদার্থের গলন, ঊর্ধ্বপাতন, আরো অনেকগুলো প্রক্রিয়া সম্বন্ধে আমরা একটা ধারণা লাভ করতে পারবো। তো প্রথমেই আমরা আসি পদার্থ এবং পদার্থের অবস্থা, থ্রি স্টেটস অফ ম্যাটার। অর্থাৎ প্রকৃতিতে যত পদার্থ পাওয়া যায়, এই সকল পদার্থই তিনটি অবস্থায় থাকতে পারে। সেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তো আমরা মূলত কিভাবে চিনতে পারি বা চিনতে পারবো যে একটা পদার্থ এবং একটা শক্তির মধ্যে কিভাবে আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো সেটা জানতে হবে। যেমন পদার্থ চেনা যায়, যেমন তার নির্দিষ্ট ভর আছে, তারপর সে জায়গা দখল করে, তাদেরকে পদার্থ বলে। অর্থাৎ যাদের নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় বা আমরা আমাদের স্বাভাবিক তাপমাত্রায়, আবার যেটাকে আমরা রুম টেম্পারেচার বলি, তো সেই তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকতে পারে, আবার তরল অবস্থায় থাকতে পারে, অথবা গ্যাসীয় অবস্থায়ও থাকতে পারে। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল, এগুলো কঠিন অবস্থায় পাওয়া যায়, এবং কক্ষ তাপমাত্রায় যেমন পানি, তেল, কেরোসিন, এগুলো সাধারণত তরল অবস্থায় দেখতে পাই, এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থ কখনো কঠিন, কখনো তরল, আবার কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। কখনো কখনো এমনও পদার্থ আছে যেগুলো, যেমন পানি কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে কিন্তু তিনটি অবস্থায় পাওয়া যায়। যেমন পানির সংকেত হচ্ছে H2O। তো যখন আমরা সেটাকে ফ্রিজের মধ্যে ফ্রিজিং করি তখন কি হয়, তখন সেটা বরফ বা কঠিন আকার ধারণ করে, এবং স্বাভাবিক অবস্থায় সেটা তরল অবস্থায় থাকে, এবং যদি আমরা সেখানে তাপ প্রয়োগ করি, তরলকে তাপ প্রয়োগ করি, তাহলে সেটি গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তো নিচে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। কঠিন পদার্থ, অর্থাৎ কঠিন পদার্থ নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট আকার থাকবে, এবং নির্দিষ্ট আয়তন থাকবে। তো সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে,
একে আমরা আন্তঃকণা আকর্ষণ বল বলি। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়। এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, ফলে নির্দিষ্ট আকার হয়। কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না, আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। তো আমরা জানি যে পৃথিবী বা মহাবিশ্বে যত পদার্থ আছে সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তো এই যে সকল কণাগুলোকে আমরা নাম দিই অণু বা পরমাণু। তো এই যে পদার্থের মধ্যে অণু বা পরমাণুগুলো নিয়েই গঠিত হয় একটা পদার্থ। তো এখন কথা হচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যে দূরত্বটা থাকে, তরল পদার্থের ক্ষেত্রে দূরত্বটা কিন্তু তার থেকে বেশি থাকে। অর্থাৎ একটি অণুর মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলি বেসিক্যালি আন্তঃআণবিক দূরত্ব। তো এখানে বলা হয়েছে যে কঠিন পদার্থের যে অণুগুলো আছে সেগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুব কম এবং এদের মধ্যে আকর্ষণটা খুব বেশি থাকে, যার কারণে তারা স্বাভাবিক অবস্থায় কঠিন অবস্থায় থাকে বা তারা দৃঢ় হয় এবং সহজে তাদের আকার পরিবর্তন হয় না বা পরিবর্তন করে না। তেমনি তরল পদার্থের ক্ষেত্রে যদি আমরা দেখি, তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, কিন্তু কোনো আকার নেই। হ্যাঁ, এটা অবশ্যই যে আমরা যখন তরল পদার্থ কোনো পাত্রে নিই, তখন যে পাত্রে নিই সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু কঠিন পদার্থ যেমন চেয়ার, টেবিল, এগুলা কিন্তু আকার পরিবর্তন হয় না। এজন্য আমরা বলি যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। তো তরল কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক বেশি দূরত্বে থাকায় এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। তরল পদার্থের মধ্যকার যে অণুগুলার যে দূরত্বটা, সেটা কঠিন পদার্থের তুলনায় একটু বেশি হয়। তো আন্তঃআণবিক আকর্ষণ বল যেখানে কম হয় সেখানে আকর্ষণ শক্তি যেখানে কম হয়, দূরত্ব সেখানে বেশি হয়। তো যেহেতু কঠিনের তুলনায় তরল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বেশি, সেহেতু সেটা দৃঢ় হয় না এবং তারা আকার পরিবর্তন করতে পারে এবং তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিও কম হয়। তাইলে আমরা বলতে পারি এই বিষয়টা বুঝলাম। তারপর হচ্ছে যে তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এর আয়তন হ্রাস পায় না, তবে এতে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। অর্থাৎ আমরা যদি কঠিন পদার্থের মধ্যে চাপ বা তাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু তার আয়তনটা কম বৃদ্ধি পায়, কিন্তু তরল পদার্থকে তাপ দিলে কঠিন পদার্থের তুলনায় তার আয়তনটা একটু বেশি বৃদ্ধি পায়। যেমন আমরা যখন জলকে তাপ দিই, তখন কিন্তু জলটা আয়তনে বেড়ে যায়, এটা আমরা দেখেছি প্র্যাকটিক্যালি। তারপর আমরা দেখতে পারি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। অর্থাৎ গ্যাসীয় পদার্থের শুধু ভর আছে, তার নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্যাসের শুধু ভর বা ওজন আছে, কিন্তু তার কোনো আকার নেই। এটাকে যে কোনো পাত্রে রাখা যায়, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, এবং গ্যাসের কিন্তু কোনো আয়তন নেই।
অর্থাৎ একটা গ্যাসকে আমরা যদি কোনো পাত্রে রাখি তাহলে কিন্তু সে অল্প গ্যাস হলেও কিন্তু সেই পাত্রের সমস্ত জায়গা দখল করে রাখে, এবং অল্প গ্যাস কিন্তু অনেক জায়গা দখল করতে পারে। তাকে যতটুকু জায়গা দেওয়া হবে সেই ততটুকু জায়গা দখল করতে চেষ্টা করবে। এজন্য আমরা বলি যে গ্যাসীয় পদার্থের আকারও নেই, আয়তন নেই, শুধু ভর আছে অর্থাৎ ওজন আছে। এবং দেখা গেছে যে তারা এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম থাকে, এজন্য এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা বেশি হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম হয়, এজন্য তাদের আন্তঃআণবিক দূরত্ব বেশি হয়। এবং গ্যাসীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। যেহেতু আমরা জানি যে গ্যাসীয় পদার্থের অণুগুলো দূরে দূরে অবস্থান করে, তো যখন অণুগুলোর মধ্যে চাপ প্রয়োগ করা হয় তখন অণুগুলো সংকুচিত হয়ে যায় এবং সেটাকে সংকুচিত করে আমরা যে কোনো পাত্রে সংরক্ষণ করতে পারি। তো যখন আমরা সেই গ্যাসীয় পদার্থকে সংকুচিত করি তখন তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা কমে যায় এবং তখন তারা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়। গ্যাস থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়, কেননা তাদের আন্তঃআণবিক যে দূরত্বটা আছে সেটা কমে গিয়ে তরল অবস্থায় প্রাপ্ত হয়। তারপর আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কঠিন পদার্থের একটি চিত্র দেয়া আছে, যে এখানে অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করছে, পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে আছে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব বেশি। আকর্ষণ বলটা বেশি হয় কার থেকে? তরল পদার্থ থেকে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাই জন্য তাদের দূরত্বটা আন্তঃআণবিক দূরত্ব নেই বললেই চলে। কিন্তু আমরা যদি তরল পদার্থের ক্ষেত্রে দেখি তাহলে এখানের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা তুলনামূলক কঠিন পদার্থের থেকে কম এবং দূরত্ব কিছুটা কঠিন পদার্থের থেকে কিছুটা দূরত্ব বেশি হচ্ছে, অণুর মধ্যকার দূরত্ব হচ্ছে একটু বেশি। এজন্য তারা যে অণুগুলো আছে সেগুলো স্থান পরিবর্তন করতে পারে এবং তারা দৃঢ়তা কঠিন পদার্থের মতো দৃঢ় হয় না। ঠিক তেমনি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুর মধ্যকার দূরত্ব খুব বেশি হয়, তাদের আন্তঃআণবিক দূরত্ব খুব বেশি হয়, যার কারণে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুব কম হয়, যার দরুন এরা প্রচুর জায়গা দখল করতে পারে এবং চারপাশে ছড়িয়ে পড়তে পারে এবং তাদের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে না। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তি খুব কম হয়, এবং তাইলে আমরা বুঝতে পারলাম কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, তরল পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তি তুলনামূলক কম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তি নেই বললেই চলে। আবার দেখা গেছে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, নেই বললেই চলে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা কিছু বেশি হয় কঠিন পদার্থের তুলনায়। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব খুব বেশি হয়, এজন্য আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ার কারণে তারা তো গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা প্রাপ্ত হয়। এখন আমরা জানব কণার গতিতত্ত্ব। তো আমরা জানি যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তো এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলা হয়। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে,
আর আমরা জানি অণু বা কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, গতিশক্তি লাভ করতে পারে। তো গতি রয়েছে, এজন্য তাদের গতিশক্তি পাওয়া যায়। তো আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ ব্যাখ্যা করা তত্ত্বকে গতির কণা তত্ত্ব, কণার গতিতত্ত্ব বলা হয়। তো যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কঠিন পদার্থের মধ্যকার যে অণু বা কণাগুলো আছে, তারা কিন্তু পরস্পর খুব দৃঢ়ভাবে আটকে আছে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে তাদের মধ্যে দূরত্ব কম, আন্তঃআণবিক দূরত্ব কম। তো এর জন্য নিজেদের অবস্থান থেকে তারা নড়তে পারে না, দৃঢ়ভাবে আটকে থাকার কারণে তারা নড়তে পারে না। আর এই অবস্থাটি হচ্ছে কঠিন। কিন্তু আমরা যদি সেই কঠিন পদার্থের মধ্যে অর্থাৎ তাপ প্রয়োগ করি, তাহলে দেখা যায় যে কঠিন পদার্থের যে অণুগুলো আছে, সেই অণুগুলোর মধ্যে কম্পন শুরু হয়, অণুগুলো কাঁপতে থাকে এবং এই কম্পনের ফলে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি রয়েছে, সেই আকর্ষণ শক্তিটা কিন্তু কমে যায়, আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কমে যায় এবং তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তো এক সময় দেখা গেল যে তাপমাত্রা বৃদ্ধির ফলে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে তারা কঠিন থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়। তখন কঠিন থেকে তারা যখন তরল পদার্থে পরিণত হয়, তখন তাদের মধ্যকার অণুগুলোর দূরত্ব কিছুটা বেড়ে যায় এবং অণুগুলো গতিশীল হতে শুরু করে। অর্থাৎ তাপমাত্রা প্রয়োগ করলে অণুগুলো গতিশীল হয় এবং তাদের যে ভৌত অবস্থা আছে সেটির পরিবর্তন হয়, অর্থাৎ কঠিন থেকে তারা তরলে পরিণত হয়। ঠিক তরল পদার্থ থেকে যখন আরো বেশি তাপ প্রয়োগ করা হয়, তখন তাদের মধ্যকার যে অণুগুলো আছে, সেই অণুগুলো মধ্যে দূরত্ব খুব বেশি বেড়ে যায় এবং এক সময় গিয়ে তারা বায়বীয় অবস্থা প্রাপ্ত হয়, গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তখন তারা মুক্তভাবে কিন্তু চলাচল করতে পারে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি একেবারে শূন্য, মানে একবারে কমে যায়। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি একেবারে কমে যায় এবং দূরত্ব খুব বেশি বেড়ে যায় এবং তারা গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। তো আমরা বলতে পারি যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তাদের যে অণুগুলো আছে, তাদের দূরত্ব বেড়ে যায়, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায় এবং তারা কঠিন থেকে তরল প্রাপ্ত হয়। তরলকে যখন আবার তাপ প্রয়োগ করি, তখন তাদের মধ্যকার আরো আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, অণুগুলো গতিশীল হতে থাকে এবং একটি সময় গিয়ে খুব বেশি দূরত্ব বেড়ে যায় এবং গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় বা জলীয় বাষ্পে পরিণত হয়। তো এখানে বলা হয়েছে যে কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে এবং কাঁপতে থাকে বা কম্পিত হতে থাকে। যদি আরো বেশি তাপ দেওয়া হয়, তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায় এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। তো এই পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না, তো আমরা সেটি পড়ে এসেছি একটু আগে। তো তরল অবস্থার পদার্থকে আরো বেশি তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি প্রাপ্ত মুক্ত হয় এবং বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। এই অবস্থাকে আমরা গ্যাসীয় অবস্থা বলি। তো গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না, তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে, কণাগুলো সেই আয়তনে ছোটাছুটি করবে এবং পাত্রের সমস্ত জায়গা দখল করে থাকবে। তো গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেওয়া হয়, কণাগুলো আরো জোরে ছুটতে থাকবে, অর্থাৎ গতিশক্তি আরো বেড়ে যাবে। তো বোঝা গেল যে অণুগুলো, অর্থাৎ কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে তাদের মধ্যকার যে অণুগুলো আছে বা অণু বা পরমাণু বা কণাগুলো আছে, সেগুলো কাঁপতে থাকে, কম্পিত হতে থাকে। এক সময় তাদের মধ্যকার যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে সেটা
হ্রাস পেতে থাকে এবং আন্তঃনালীর দূরত্বটা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের যে ভৌত অবস্থা আছে কঠিন থেকে তরল, তরলকে তাপ দেওয়ার পরে দেখা গেছে সেটা গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হয়। এভাবে তাদের অবস্থার পরিবর্তন হয়। তো এটাই হচ্ছে, যেহেতু তাপ প্রয়োগ করলে অণু বা পরমাণু বা অণুর গতিশীলতা লাভ করে, সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। সেটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তো এখন আমরা জানব ব্যাপন বা ডিফিউশন। তো কোনো কঠিন মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত অর্থাৎ সমানভাবে সে ছড়িয়ে পড়া, স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে আপনি থেকেই অণুগুলো ছড়িয়ে পড়তে পারে, তো এই প্রক্রিয়াটিকে আমরা বলি ব্যাপন। অর্থাৎ ব্যাপন শব্দের অর্থই হচ্ছে ছড়িয়ে পড়া। তো ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। যেমন ঘরের এক কোণে একটি সুগন্ধি শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এটি একটি ব্যাপন প্রক্রিয়া। কোনো পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি, এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম। অর্থাৎ আমরা জানি যে স্যান্ড যখন আমরা ব্যবহার করি তখন স্প্রে করার সময় এটা যখন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে, তার মানে এটার ব্যাপন হার বেশি। কিন্তু অনেক পদার্থ আছে যেটা সুগন্ধটা মানে এত দ্রুত ছড়ায় না, অর্থাৎ ছড়াতে সময় লাগে, ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে, আমরা বলি সেটার ব্যাপন হার কম। তো এখানে দেখতে পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ব্যাপন। তো আমরা এখানে তিনটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে এখানে কিছু জল নিলাম। তো জল নেওয়ার পর আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম প্রথম পাত্রে। তো দেওয়ার পর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে এখানে, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু প্রথমে পাত্রের তলানিতে আছে, তারপর সেখান থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা, যেহেতু আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনত্বটা বেশি, সেটা অল্প ঘনত্বের পানিতে ছড়িয়ে পড়বে। আমরা জানি ব্যাপন মানে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া। তো এখন এই যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে সেটা পানির মধ্যে ছড়িয়ে পড়ছে এবং দেখা গেছে যে সেখানে গোলাপি বর্ণ ধারণ করছে, এবং একটা সময় এই সম্পূর্ণ অর্থাৎ বেশি ঘনত্বের যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে সেটা কিন্তু পানির সাথে সম্পূর্ণ মিশে যাবে, ছড়িয়ে পড়বে, এবং সেটা সমভাবে ছড়িয়ে পড়বে সব জায়গায়, তার ছড়িয়ে পড়বে এবং ঘনত্ব সব জায়গায় সমান থাকবে। তো এটা হচ্ছে একটি ব্যাপনের উদাহরণ, অর্থাৎ যে স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া ধর্মটাকে আমরা বলি ব্যাপন।